প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব জরায়ু মুখের ক্যান্সার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন 1963 সালে 10 ডিসেম্বর জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MPH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ক্যান্সার এপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ক্যান্সার নানান জায়গায় শরীরের হতে পারে, তার মধ্যে খুব বেশি ইনসিডেন্স রেট যেসব জায়গায়, তার মধ্যে জরায়ু মুখের ক্যান্সার একটি। তো শুরুতে যদি বলেন যে এই ক্যান্সারটিকে জরায়ু মুখের ক্যান্সার বলে কেন, মানে জরায়ুর ক্যান্সার নয় কেন? জরায়ু অর্থাৎ ইউটেরাস নামের যে অঙ্গটির ভিতরে আমরা প্রত্যেক মানুষ আমরা জন্ম নেই, মায়ের পেটে আমরা থাকি এই জরায়ুর ভিতরে। পুরো জরায়ুটা, যেটাকে আমরা বডি বলি, তার যে ধরন ধারণের সাথে আমাদের জরায়ু মুখ, যেটাকে একদম নিচের দিকের সরু অংশটা, যাকে আমরা বলি সার্ভিক্স, ইউটেরাসের সার্ভিক্স থেকে বলি আমরা সার্ভাইকাল ক্যান্সার, এই অংশটা একটু ভিন্ন প্রকৃতির। এবং এই জরায়ু মুখের ক্যান্সারটাই যেহেতু মহিলাদের মধ্যে আমরা বলছি যে দ্বিতীয় স্থানে আসছে, সেই জন্য আমরা জরায়ু মুখের ক্যান্সারটাকে আলাদা করে বলি এইভাবে। জরায়ু মুখের ক্যান্সারে একজন নারী আক্রান্ত হন কেন? জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পিছনে কতগুলি আর্থসামাজিক এবং ব্যক্তিগত কিছু কারণ আছে। এর মধ্যে আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশের মতো এই উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশের বেলায়, যেখানে মানুষের আর্থসামাজিক অবস্থা বেশিরভাগের একটু নিম্ন পর্যায়ে থাকে, সেই সমস্ত দেশে আমরা প্রধানত দায়ী করি থাকে। জরায়ু মুখে এই ভাইরাসের সংক্রমণটা হয় কি করে? শারীরিক সম্পর্কের মাধ্যমেই মূলত এই ভাইরাসটা ছড়ায়। এছাড়া কিন্তু HPV দিয়ে শরীরের অন্যান্য জায়গাতেও ইনফেকশন হয়, মুখের গহ্বর থেকে শুরু করে, এবং জরায়ু মুখের ক্যান্সার ছাড়াও জরায়ু এবং তার সংলগ্ন কিছু এলাকায় কিছু কিছু ইনফেকশনও হয়, সেগুলি ভিন্ন প্রসঙ্গ। কিন্তু মূলত আমরা এটাকে জোর দিতে চাই আর কি, জরায়ু মুখের ক্যান্সারের পিছনে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সারা পৃথিবীতে 5,28,000 মহিলা নতুন করে জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয় প্রতি বছর, 2,66,000 মারা যায়, এটা ধারণা দিচ্ছি আর কি আমি। এর শতকরা 20% নতুন আক্রমণ এবং শতকরা 10% মৃত্যু হয় উন্নত বিশ্বে। আর আমাদের দেশের অবস্থা, আর আমাদের দেশের মতো স্বল্পোন্নত দেশগুলোতেই ঘটে যথাক্রমে শতকরা 80% এবং 90% আক্রমণ এবং মৃত্যু। এইটা আমাদের মনে রাখা দরকার। এবং সারা পৃথিবীতে মহিলাদের ক্যান্সারের মধ্যে জরায়ু মুখের ক্যান্সারটা এখন পর্যন্ত 4র্থ নম্বরে, এবং নারী পুরুষ মিলিয়ে সার্বিকভাবে 7 নম্বরে। কিন্তু বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক সংস্থা যারা এই ক্যান্সারের এই আক্রান্তের হার, মৃত্যুর হার সহ সব রকম গবেষণাটা নিয়ন্ত্রণ করে, IARC, সেই প্রতিষ্ঠান যদি ফ্রান্সের লিওনে যাদের অফিস, তারা বাংলাদেশ সম্পর্কেও একটা হিসাব দেখিয়েছে। তারা গ্লোবোক্যান 2012 নামে সর্বশেষ তাদের যে পাবলিকেশন, সেখানে বাংলাদেশ সম্পর্কে তারা বলছে যে বাংলাদেশের মহিলাদের মধ্যে এটা 2য় স্থানে আছে এবং নারী পুরুষ মিলিয়ে এটা 3য় স্থানে আছে। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হলে তার কি ধরনের সমস্যা হতে পারে, মানে কিছু লক্ষণ তো দেখা দিবে, সেগুলি কি? 1 নম্বর হলো যে একজন মহিলা যদি তার যে অস্বাভাবিক রক্তক্ষরণ, মানে মাসিকের রাস্তায় যদি অস্বাভাবিক রক্তক্ষরণ হয়, এটা কয়েক রকম হতে পারে। যেমন স্বাভাবিক যে হয়, প্রতি মাসে মহিলাদের মাসিক হয় আমরা জানি, সেখানে যে সাধারণত যে কয়েকদিন হওয়ার কথা ডিউরেশন বা এই স্থায়িত্বটা, সেটা যদি হঠাৎ করে বেড়ে যায়, অনেক লম্বা হয়ে যায়। যে পরিমাণ রক্ত সাধারণত যায়, সেখান থেকে যদি হঠাৎ খুব বেশি পরিমাণে রক্ত যাওয়া শুরু করে, ইন বিটুইন মানে মাসের মাঝখানে আবার এরকম ব্লিডিং হয় বা রক্তক্ষরণ হয়। আমার বাড়িতে একজন মুরব্বী মহিলা আছে, যে একটা বয়সের পরে তো মাসিক বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা মেনোপজ বলি। ওইরকম একজন মুরব্বী মহিলার যদি হঠাৎ করে আবার ব্লিডিং শুরু হয়, স্বামী স্ত্রীর সম্পর্কের পরে যদি ব্লিডিং হয় বা ব্যথা হয়, এগুলি হলো প্রধান লক্ষণ। কিন্তু রোগটা যখন একটু অগ্রসর হয়ে যায়, যখন আশেপাশের স্ট্রাকচারগুলি আক্রান্ত হয়ে যায়, তখন আস্তে আস্তে আরও কিছু কিছু লক্ষণ, যেমন তলপেটে ব্যথা হতে হবে, তারপরে প্রস্রাবের রাস্তার সাথে, পায়খানার রাস্তার সাথে এটা যুক্ত হয়ে যাওয়া, এই ধরনের কিছু খুব বাজে ধরনের কিছু সিমটম তখন হতে পারে। কিন্তু প্রধানত আমি যে কয়েকটা বললাম যে লক্ষণগুলি এরকম। একজন মহিলা যদি এই ধরনের লক্ষণ
টের পান জি। এবং শুরুর দিকে যদি চিকিৎসকের কাছে আসেন তাহলে অন্যান্য ক্যান্সার, অনেক ক্যান্সারই এখন উন্নত চিকিৎসা আছে এবং ভালো হয়, জরায়ু মুখের ক্যান্সারের বেলায় হোপ কতখানি, আশা কতখানি? এটা খুবই আশাদায়ক একটা পরিস্থিতি। জরায়ু মুখের ক্যান্সারের একটা খুব ইন্টারেস্টিং দিক আছে এরকম এইখানে, যে অন্যান্য ক্যান্সার যেমন কোষের মধ্যে, শরীরের যে কোষ থাকে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ দিয়ে তো আমাদের শরীরটা তৈরি, এই কোষের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন হতে হতেই তো এক পর্যায়ে ক্যান্সার হয়, এবং আগ্রাসী ক্যান্সার যেটাকে আমরা ইনভেসিভ ক্যান্সার। তো জরায়ু মুখের ক্যান্সারটা একেবারে এই প্রথম শুরু হওয়ার পর থেকে প্রায় 20 থেকে 25 বছর, 15 থেকে 25 বছর পর্যন্ত সময় লাগতে পারে। অনেকে বলে যে মানে সবচেয়ে লম্বা সময় লাগে ওই আগ্রাসী ক্যান্সার যেটা, সেই ক্যান্সার পর্যন্ত যেতে। তার মানে আমি এই পাশে আমি চিকিৎসার আগে আরেকটা কথা বলে ফেলছি, সেটা হলো স্ক্রিনিং। মানে আমরা চাইলে লক্ষণ দেখা দিলে তো ডাক্তারের কাছে যাবে, এটা তো আমরা চাইবই, লক্ষণগুলোর কথা আমরা প্রচার করবো, এগুলি আমরা প্রতিরোধের সময় আরও বিস্তারিত বলবো। কিন্তু লক্ষণ দেখা দেওয়ার আগেই আমরা এই ক্যান্সারটা নির্ণয় করতে পারি যে স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে। এখানে দুইটা প্রধান পরীক্ষা, একটা প্যাপ টেস্ট বলি আমরা সারা পৃথিবীতে, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করা হয়, যে সেভাবে করা যায়। কীভাবে করা যায় আমি পরে যদি সময় পেলে বলবো। আরেকটা হলো যে ভায়া টেস্ট, যেটাকে আমরা বলি VIA, ভিজুয়াল ইন্সপেকশন বা অ্যাসিডিক অ্যাসিড। এখানে কোনো মাইক্রোস্কোপ লাগবে না, স্লাইড লাগবে না, জাস্ট সরাসরি খালি চোখে কিছু একটা পদ্ধতির মাধ্যমে আমরা বলবো। তো এখন আমার বক্তব্যটা হলো যে এত লম্বা সময় লাগে, তার মানে এটা শুরুতে ধরার একটা বিরাট সুযোগ আছে, এক নম্বর। এটা আমি বলছিলাম যে এটাও একটা আশাদায়ক একটা পরিস্থিতি। আর চিকিৎসার ব্যাপারটা হলো যে আমরা তো ক্যান্সার চিকিৎসার সময় আমাদের যারা একটা বলি মাল্টিডিসিপ্লিনারি, মানে সবাই মিলে বসে তো একটা সিদ্ধান্ত নেয় অপারেশন হবে না কেমোথেরাপি হবে না রেডিওথেরাপি, কোন স্টেজে আছে। এই যে স্টেজিং বলি আমরা, সাধারণত 4টে স্টেজে ভাগ করি আমরা, স্টেজ 1, 2, 3, 4, এর মধ্যে আবার A, B করে ভাগ করা হয়। যখন স্টেজ 2A পর্যন্ত আমরা ডাক্তারি ভাষায় বলি যে ওই পর্যন্ত যতক্ষণ থাকে তখন তো প্রথম চিকিৎসা হলো অপারেশন করে ফেলে দেওয়া। মানে আমরা যদি প্রথম অবস্থায় সাধারণ মানুষকে বলতে পারি যে আপনারা যদি প্রথম অবস্থাতে লক্ষণ দেখা দিলে আসেন, ওই স্টেজের মধ্যে আসেন, তাহলে অপারেশন করে ফেলে দেওয়া এবং পরবর্তী চিকিৎসা অন্যান্য যে সহযোগী চিকিৎসা যেগুলি লাগে সেগুলি যদি লাগে সেগুলি দেওয়া হয়, চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা ব্যাপক। এইটা হলো আরেকটা আশার দিক। আর যদি একটু দেরি হয়ে যায়, ওই স্টেজটা পার হয়ে যায়, তখন তো সাথে সাথে অপারেশন করা যায় না, তখন আগে অন্যান্য যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে ওটাকে কন্ট্রোল করার পরে যদি একটু ভালো হয় তখন আবার অপারেশনের দিকে যাওয়া যায় বা চিকিৎসার দিকে। এই জন্য আমাদের দরকার হলো যে যত আগে ধরা পড়বে তত লাভ, তত চিকিৎসার খরচ কম, কষ্ট কম এবং সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে ব্যায়ামটা দেখবো এটার নাম হচ্ছে চেয়ার ডিপস। বেসিক্যালি এটা হচ্ছে ট্রাইসেপের এক্সারসাইজ। ট্রাইসেপ মানে হচ্ছে যে হাতের এই অংশের। অনেকেই দেখা যায় মহিলারাই যে ওজন বেড়ে যাওয়ার পরে অনেকে কমপ্লেন করেন যে যখন আমি ব্যায়াম করছি ওজন কমছে, কিন্তু হাতটা ওভাবে কমছে না, বা কমার পরেও টোন্ড একটা হাত মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন ঝুলে আছে বা কেমন যেন থলথলে। তো এজন্য আমরা এই ব্যায়ামটা করব, যে কিভাবে আপনারা শুরু করবেন এবং করতে করতে আপনারা তো রেজাল্টটা পেয়েই যাচ্ছেন, পাশাপাশি অন্যান্য শুধু হাতের ওই কাজের পাশাপাশি যেন আরও কিছু কাজও আপনারা একসাথে করে নিতে পারেন, সেটার জন্য আমরা একসাথে কয়েকটা মুভ অ্যাড করে নিব। তো আমরা বিগিনার লেভেলে প্রথমে দেখি। বিগিনার লেভেলটা দেখাচ্ছে হচ্ছে তাসরিন। ওকে তাসরিন গো। ওকে অ্যান্ড তাসরিন গো। ওকে অ্যান্ড ইয়েস 1 2 3 and 4. ওকে আমরা দেখলাম তাহলে যে কি হাঁটুটা ভেঙে বেঞ্চে নিয়ে তখন ও করছে যখন হাতটা পিছিয়ে নিয়ে। দিস ইজ বেসিক। খেয়াল করতে হবে যে যাদের শোল্ডারে ব্যথা আছে তারা কিন্তু এটা সাবধানে করতে হবে। তো বেসিকে এভাবে যখন করবেন দেখবেন যে হাতটা অলরেডি টোন্ড হয়ে আসছে, কিন্তু একটা জায়গায় সে রেজাল্টটা আটকে গেছে। তখন আমরা এর পরবর্তী মুভ কিভাবে করব সেটা দেখাবে আমাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলে নুশা। Straight leg. Okay, and 1 2 3 and 4. Okay, done. Fine, nice.
নাইস। তো আমরা দেখলাম যে শুধুমাত্র হাঁটুটা ভেঙে করছিল, আর এখন হাঁটুটা স্ট্রেট লেগে করাতে অনেকটুকু কিন্তু এফোর্টটা বেশি দিতে হবে। সো এটা খেয়াল করে নেবেন, যদি না পারেন তাহলে একটা হাঁটু ভেঙে একটা পা স্ট্রেট করে এভাবে করেও আপনারা করতে পারেন। কিন্তু যখন এও ইজি হয়ে যাবে তখন কিভাবে করবেন সেটা দেখাবে আমাদেরকে অ্যাডভান্স লেভেলে লিও। ওকে লিও, and single leg lift. Yes, 1 and 2 and legs down. Yes, 1 and 2 and legs down. Okay, and yes. Okay, তুমি যখন করছো তখন yes. Okay, আরেকবার 1 and 2. Okay, up 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 up. যখন করছো তখন যখন এক পায়ে হচ্ছে, হ্যাঁ, তখন এক পায়ের উপর প্রেশারটার সময় কি হাতে বেশি প্রেশার পড়ছে না পায়ে বেশি প্রেশার পড়ছে? অবভিয়াসলি হাতেই বেশি পড়ছে, কারণ পুরো শরীরের ওয়েটটা কিন্তু তখন হাতে চলে আসছে। এর চেয়েও যখন বেশি অ্যাডভান্স লেভেলে করতে চাইলে আমরা লেগ চেঞ্জ করে করতে পারি। ওকে, সেটা দেখাও এবার। and 1 and 2 and 3 and last one 4. ওকে, আপ। তাহলে আমরা যেটা দেখলাম যে যখন বারবার করে চেঞ্জ করছে তখন কিন্তু প্রতি ক্ষেত্রেই তার ব্যালেন্সের একটা সমস্যা হচ্ছে। ব্যালেন্সটা ধরে রাখার জন্য পাশাপাশি হাতের টোনিংয়ের জন্য এবং অ্যাবস কোর পেটের থেকেও কিন্তু কিছুটা জোর আনতেই হচ্ছে। তো সব মিলিয়ে আপনার হাতও কমবে, পেটও কমবে এবং ব্যালেন্স বাড়বে এবং লেগসের পাওয়ার, যেহেতু এক পায়ের উপর থাকবেন তখন লেগসের পাওয়ারটাও বেড়ে যাবে। তো আমরা আশা করব যে যাদের শোল্ডারের ব্যথা আছে তারা একটু খেয়াল করে নিয়ে তারপরে করবেন, এবং যে লেভেল থেকে আপনি শুরু করতে পারবেন সেখান থেকে শুধু হঠাৎ করে এক্সপেরিমেন্টের জন্য অন্য কোনো লেভেলে ট্রাই করতে যাবেন না, যতক্ষণ না আপনার বিগিনার বা ফাউন্ডেশন লেভেলটা ঠিকমতো প্রপারলি আপনি এক্সিকিউট করতে না পারছেন। প্রিয় দর্শক, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের খাবার দাবারের ব্যাপারে একটু বাজ বিচার করা ভালো। তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি যারা গ্যাস্ট্রিকের সমস্যা আক্রান্ত তারা কি খাবেন, কেন খাবেন। গ্যাস্ট্রাইটিস প্রধানত স্টমাক বা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়ার কারণে হয়ে থাকে। এই অতিরিক্ত অ্যাসিড আমাদের যে পাকস্থলী রয়েছে সেটির মিউকাসের পর্দাকে নষ্ট করে দেয় এবং পাকস্থলীর সংস্পর্শে চলে আসে এবং সেখানে একটা ইনফ্ল্যামেশন বা প্রদাহের সৃষ্টি করে থাকে, এবং এক্ষেত্রে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়া পাকস্থলীর এই মিউকাসের পর্দাকে নষ্ট করে ফেলে। গ্যাস্ট্রাইটিসের সমস্যাটা সাধারণত সবার ক্ষেত্রে আমরা দু রকমেরই দেখে থাকি, একটা হচ্ছে অ্যাকিউট এবং আরেকটা হচ্ছে ক্রনিক। দেখা যায় যে যারা সাধারণত নিয়মিতভাবে খাবার গ্রহণ করে না এবং খুব লং টাইম যাবৎ তাদের স্টমাকটাকে এমটি রাখে তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্যাস্ট্রাইটিসের প্রবলেমটা বেশি দেখা যায়। এছাড়াও পুষ্টিতন্ত্র থেকে যদি খুব বেশি পরিমাণে অ্যাসিড সিক্রেশন হয় অথবা প্রোটিন পরিপাককারী কিছু এনজাইম আছে যেমন এটাকে পেপসিন বলে থাকে, সেটাও যদি খুব বেশি পরিমাণে সিক্রেশন হয় তাদের ক্ষেত্রেও কিন্তু গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে। আবার কারো কারো ক্ষেত্রে জন্মগতভাবেও কিন্তু তাদের পৌষ্টিকতন্ত্রের গঠনগত কাঠামো দুর্বল থাকে, যার কারণে পেপটিক আলসার হয়ে থাকে। এই অ্যাকিউট বা ক্রনিক দু ধরনের গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রেই কিন্তু কিছু কমন কিছু কারণ থাকে, যেমন যদি খুব বেশি পরিমাণে নন স্টেরয়েডাল ইনফ্ল্যামেটরি ড্রাগস নেওয়া হয়ে থাকে, অ্যালকোহল নেওয়া হয়ে থাকে বা কোকেন নেওয়া হয়ে থাকে, তাহলেও কিন্তু গ্যাস্ট্রাইটিস হয়। আর কিছু কমন কারণ রয়েছে, যেমন কোনো ব্যক্তি যদি ইনডিসিপ্লিন লাইফস্টাইল থাকে, তার ফুড হ্যাবিট, ইলনেস, স্মোকিং, স্ট্রেস, অটো ইমিউন ডিসঅর্ডার বা ডাইজেস্টিভ ডিসঅর্ডারের কারণে কিন্তু গ্যাস্ট্রাইটিস হতে পারে। গ্যাস্ট্রাইটিসের সিমটমগুলো সবার ক্ষেত্রে কিন্তু একই রকম হয় না, যেমন কারো কারো ক্ষেত্রে বমি হয়ে থাকে, বমি ভাব হয়ে থাকে বা ঢেকুর ওঠা, হার্টবার্ন হওয়া ইত্যাদি। তবে গ্যাস্ট্রাইটিসের এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের খুব সহজ একটি উপায় হচ্ছে প্রপার ইটিং প্ল্যান থাকা, অর্থাৎ খাদ্যাভ্যাসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যাকে কম করে নিতে পারি। এক্ষেত্রে আমাদের খাদ্য ব্যবস্থা এমন হওয়া উচিত যেন যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবারটা কোনোভাবেই যেন আমাদের স্টমাকটাকে ইরিটেট না করে অথবা স্টমাকে কোনো অ্যাসিড ফর্ম না করে। সব ধরনের খাবারই কিন্তু সবাইকে এফেক্ট করে না, এক্ষেত্রে আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে কোন খাবার থেকে আমাদের অ্যাসিডিটি হচ্ছে সেটি আগে স্পেসিফিক করা। তবে কিছু কমন খাবার রয়েছে যেগুলো আমাদের সবার জন্যই গ্যাস্ট্রাইটিসের কারণ হয়ে দাঁড়ায়, যেমন
ডেইরি প্রোডাক্টস, পেপারমিন্টস, গার্লিক বা গার্লিক পাউডার, অ্যালকোহল জাতীয় খাবার, খুব ঝাল জাতীয় খাবার, খুব তৈলাক্ত খাবার ইত্যাদি। আমাদেরকে এই ধরনের খাবার অ্যাভয়েড করার পাশাপাশি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, যিনি আমাদেরকে এই গ্যাস্ট্রাইটিসের পেইন রিলিফ করার জন্য কিছু মেডিসিন দিয়ে থাকবেন। এই ধরনের মেডিসিন আমাদের যে স্টমাকে অ্যাসিড ফর্ম করে সেটিকে নিউট্রালাইজ করে থাকে। তাই আমাদেরকে গ্যাস্ট্রাইটিসের এই সমস্যাগুলোকে কমানোর জন্য অবশ্যই কিছু না কিছু খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং কিছু মেডিসিন আমাদেরকে সময় মতো এবং পরিমাণ মতো করে দিতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে আজকের হেলথ টিপস। একটানা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করবেন না, মাঝে মধ্যে উঠে পড়ুন, একটু হাঁটাহাঁটি করে আবার বসুন, কোমরে ও ঘাড়ে ব্যথা হওয়ার আশঙ্কা কমে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানান এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, জনসাধারণ লেভেলে, সামাজিক লেভেলে 1 নম্বর কারণ হচ্ছে কম দেখা। চোখে কম দেখছি, চোখে আমি কম দেখছি। এটা সামান্য একটু চোখের পাওয়ার থেকে শুরু করে অন্ধত্ব ঘটায় এমন একটা রোগের প্রাথমিক পর্যায়েও হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।